এভাবে কোনো মানুষকে হত্যা করার কোনো বৈধতা কোনো রাষ্ট্র দিতে পারে না। যারা জীবনটা ভিক্ষা পর্যন্ত চেয়েছে যে ভাই আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, এটা যেন একেবারে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর গায়ে একজন দারোয়ান হাত তোলার সাহস রাখে, এটা কোন বাংলাদেশ? এই দারোয়ানদেরকে আমরা দেখেছি যখন ছাত্ররা জুলাই যুদ্ধের সময় দরজা গেট খুলতে বলছে, গেট খুলে নাই। কুমিল্লাতে আমরা সেই পৈশাচিক ঘটনা দেখেছি। এই দারোয়ান শ্রেণীর উদ্ভব হলো কোত্থেকে? আর এই রাত 11টার পর গেট খোলা হবে না, এই আইন কে বানালো? কিভাবে বানালো? এটা যদি মানুষের জন্য আইন হয়ে থাকে, মানুষের নিরাপত্তার জন্য আইন হয়ে থাকে, তাহলে এই আইন এত অমানবিক কিভাবে হয়? 25,000 শিক্ষার্থীর ভাগ্য এই 200 ছাত্র দলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, জিম্মি হয়ে গেছে। একেবারে ছাত্র দলের প্রার্থী, যারা এই নির্বাচনে প্রার্থী, তারাই দুঃসাহস দেখিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপ করেছে। সে কিভাবে প্রার্থী হয়? 90 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 92 থেকে সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে। আর এরা এখন ক্ষমতায় আসার আগেই সমস্ত নির্বাচন বন্ধ করার পায়তারা করছে। তাদের শুধু জাতীয় নির্বাচন লাগে, জাতীয় নির্বাচন করে তারা এমপি হবে, চুরি বাটপারি করবে, সম্পদের পাহাড় করবে। এগুলো 1971 নিয়ে প্রসঙ্গ কেন ছাত্রদেরকে করতে হবে? এই উস্কানি মিডিয়া কার টাকায় দিচ্ছে? কত কোটি টাকার বিনিময়ে তারা এই উস্কানিগুলো ছড়াচ্ছে ছাত্রীদের মাঝে। 1971 সালে স্বাধীনতা সময়ে জামাত ইসলাম শিবিরের ভূমিকা কি ছিল সেটাও জুমা দেখেনি। ইভেন চাকমাদের কি ভূমিকা ছিল সেটাও জুমা দেখেনি। পুরোটাই জুমা জেনেছে ইতিহাস পড়ে। এমনকি মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতায় তারা অংশ নেয়। তৎকালীন রাজাকার বাহিনীতে তুলনামূলকভাবে চাকমাদের সংখ্যাই ছিল বেশি। চাকমা অন্যান্য উপজাতিদের গুপ্তচর বৃত্তির কারণে স্বাধীন বাংলার বীর মুক্তিযোদ্ধারা পার্বত্য চট্টগ্রামের কোথাও লুকিয়ে থাকতে পারেননি। এমনকি যে আপনারা সবাই জানেন যে বীরশ্রেষ্ঠ মুন্সি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ নানিয়ারচরের বুড়িঘাটে শাহাদত বরণ করেন এই চাকমাদের কারণে। কুকি, বম, খিয়াং, লুসাই, খুমি, তংচঙ্গা সহ অন্যান্য ক্ষুদ্র উপজাতিগুলো এবং মহান মুক্তিযুদ্ধ 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে আসছিল বলে সমস্ত প্রমাণ ইতিহাস থেকে পাওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুরন্ত খবরে। সাথে আছে আমি মামুন মাহফুজ। পুরোটা সময় আমাদের সঙ্গে থাকুন। আজকে 4টা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব, সংবাদের প্রতিক্রিয়া এবং অ্যানালিসিস। প্রথমে শুরু করছি আমার বাড়ির কাছের একটা ঘটনা দিয়ে। সেটি হচ্ছে একজন ছাত্রলীগের ছেলেকে হত্যা করা হয়েছে খুব নির্মমভাবে, নৃশংসভাবে। বাংলাদেশে অপর রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করার যে ন্যায্যতা তৈরি করেছে আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ আমলে, ঠিক তারই ধারাবাহিকতা এখনো চলছে। যে ছেলেটিকে হত্যা করা হয়েছে তার নামে কোনো মামলা নেই, কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ছেলেটির বাবা ফজর নামাজ পড়তে বের হয়েছেন, ঠিক সে সময় ছেলের লাশ তার বাড়ির সামনে, গেটের সামনে দেখতে পেয়েছে। তার আগের রাতে ছেলেটি তার মাকে দেখতে এসে নিজ হাতে ওষুধ খাওয়াইছে, মাকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমাইতে গেছে। ঠিক সেই সময় হয়তো তাকে কোনো কাছের বন্ধু বা পরিচিত কেউ ফোন করে নিচে নামিয়ে নিয়ে আসে এবং হত্যা করে গেটের সামনে ফেলে রেখে যায়। বাবা ভোরবেলা যখন ফজর নামাজ পড়তে বের হন, তখন হয়তো ছেলেকে নামাজ পড়ার জন্য ডাকতেও গেছেন, কিন্তু ভেবেছেন হয়তো ছেলে একাই চলে গেছে নামাজে। এরপর বের হয়ে তিনি দেখলেন যে তার ছেলে ক্ষতবিক্ষত লাশ তার সামনে পড়ে আছে। এইভাবে কোনো মানুষকে হত্যা করার কোনো বৈধতা কোনো রাষ্ট্র দিতে পারে না। অবশ্যই এই ইউনূস সরকারকে এই হত্যার বিচার করতে হবে আইনগতভাবে, অর্থাৎ বিচারিক হত্যাকাণ্ড সেটা যেমন বন্ধ করতে হবে, তেমনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো বন্ধ করতে হবে। ন্যায়সঙ্গত বিচারের মাধ্যমে, একটা এক্সিকিউশনের মাধ্যমে মানুষের মৃত্যুদণ্ড ছাড়া অন্য যে কোনো মৃত্যুদণ্ড হারাম। আমরা এরকম রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে অপর রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করার বৈধতা পাওয়া যায়। আমরা সে আগের ফ্যাসিবাদী সমাজে আর ফিরে যেতে চাই না। দ্বিতীয় যে ঘটনাটি বলতে চাই সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে গত রাতে একটা বড় ধরনের অঘটন ঘটেছে। একটা মেয়ে তার বাসায় ফেরার সময় দেরি হওয়াতে দারোয়ান তার সাথে মিসবিহেভ করে এবং মারধর করে। একটা মেয়েকে একটা দারোয়ান মারধর করে, এই বিষয়টা একেবারে স্বাভাবিক নয়। একটা দারোয়ান লেভেলের লোক একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়েকে কিভাবে গায়ে হাত তোলে?
কোথায় পেয়েছে সে এত অধিকার, এত সাহস? এরপর মেয়েটি কিছু ব্যবস্থা নেওয়ার আগে আশপাশের লোকজন দেখে দারোয়ানকে এসে একটু ধমক ধমকি দেয়, উত্তম মধ্যম দেয়। দারোয়ান আবার তার নিজস্ব লোকদেরকে ডেকে নিয়ে এসে সেই ভাড়াটিয়াদের আশপাশের লোকদের উপর চড়াও হয়। এরপর মেয়েটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে ফোন করে ডাকে। সেখানে যারা ছুটে যায়, এদের সঙ্গে দারোয়ানের লোকদের সঙ্গে, সমর্থকদের সঙ্গে বড় ধরনের একটি সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষকে পত্রিকাগুলো, মিডিয়াগুলো এলাকাবাসীর সঙ্গে ছাত্রদের সম্পর্ক বলে প্রচার করে বেড়ায়। দুর্বৃত্তদের সাথে সংঘর্ষ, সেটাকে এলাকাবাসীর উপর চাপিয়ে দেয় এবং এলাকাবাসীকে এই সংঘর্ষে জড়িত করে। আর যখন এলাকাবাসী জড়িত হয় তখন তাদের সঙ্গে পতিত আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এমন অনেকেই এখানে জড়িত হয়। এদের সাথে সাথে এলাকাবাসীর ছদ্মাবরণে যুক্ত হয় বিএনপি। সর্বশেষ ঘটনা দেখা যায় বিএনপির এমন একজন নেতা সেখানে জড়িত যে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, এবং তার নাম হচ্ছে উদয় কুসুম বড়ুয়া। তাকে শেষ পর্যন্ত বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বিএনপির অনেকেই প্রথমে অস্বীকার করেছে, বিএনপি পন্থীরা অস্বীকার করেছে, কিন্তু শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী তাকে বহিষ্কার করতে বাধ্য হয়। সেই ঘটনাকে আরো উস্কে দেয়, এলাকাবাসীকে ডেকে ছাত্রদের উপর হামলা করতে উৎসাহিত করে। আবার অপরদিকে ছাত্রদের পক্ষ থেকে একটা গ্রুপ অতিরিক্ত বাড়াবাড়ি করে। সে বাড়াবাড়িটা কেমন? বাকচাষের একজন আহত হয়, প্রথমেই বাকচাষের একজনকে কুপিয়ে আহত করা হয়। স্বাভাবিকভাবেই রক্তকরম, তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং তারাও হামলা করে। উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এই ছাত্রদেরকে ঠান্ডা করতে, একটা সমঝোতায় আনতে একটা গ্রুপ খুব জীবন দিয়ে মরিয়া হয়ে কাজ করে, চেষ্টা করে। কিন্তু সেই গ্রুপের যখন উভয় পক্ষকে শান্ত করে দেয় এবং ছাত্রদেরকে হলে ফিরিয়ে আনার চেষ্টা করে, ফিরিয়ে আনার ব্যবস্থাও করে, ঠিক সেই মুহূর্তে শেষের নামধারী কয়েকজন স্টুডেন্ট অতিরিক্ত বাড়াবাড়ি করে সে সংঘর্ষকে আরো বড় ধরনের সংঘর্ষে রূপ দেয়। এরপর সেখানকার প্রভিসি সহ আরো কয়েকজন শিক্ষক এবং ছাত্ররা মারাত্মক রকম ভাবে আহত হয়। এই আহতের সংখ্যা শতাধিক। আমরা এমন অনেক মেসেজ পেয়েছি যারা জীবনটা ভিক্ষা পর্যন্ত চেয়েছে, যে ভাই আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। এটা যেন একেবারে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেখানে বিএনপি, আওয়ামী লীগ এবং এদের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী, যাদের হাতে আগ্নেয়াস্ত্র পর্যন্ত দেখা গেছে, আর দেশীয় অস্ত্র তো আছেই। আমরা ভিডিও ফুটেজে দেখেছি বড় বড় দাও দিয়ে ছাত্রদেরকে কোপাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কানতে কানতে বলেছেন যে আমার ছাত্রদেরকে কুপিয়ে মেরে ফেলছে। আমার ছাত্ররা সবচেয়ে আহত, তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে। আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না। আমার হাত দুটা চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে। প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে, সব দিকে কোপাচ্ছে। এটা কোন জায়গাতে আছি আমরা? আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন, আপনারা সব জায়গায় বলেন, আমরা ওদের তুলনায় অনেক ভালো আছি। আমাদের ভক্তরা আহত, আবার প্রভিসি একাডেমিক আহত, আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, কন্টিনিউ মারতেছে, এখনই মারতেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারতেছি না। সিটাং মেডিকেলে আমরা 3টা গাড়ি বানাইছি, এখানে আমাদের 400-500 ছাত্র এখানে আহত হয়েছে। আমাদের ছাত্রদের আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই। আমরা জিওসির সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলছি। 2 ঘন্টা চলে গেছে, এখন আমাদের বাচ্চা কেউ বাঁচে নাই। আমাদের ছাত্রদের নিয়ন্ত্রণ করতে পারতেছি না। কোনো আমাদের শিক্ষার্থীরা পড়ে আছে। এই কোন ধরনের রাজনীতি? কোন বাংলাদেশে প্রবেশ করলাম আমরা? বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর গায়ে একজন দারোয়ান হাত তোলার সাহস রাখে, এটা কোন বাংলাদেশ? এই দারোয়ানদেরকে আমরা দেখেছি যখন ছাত্ররা জুলাই যুদ্ধের সময় দরজা গেট খুলতে বলছে, গেট খুলে নাই। কুমিল্লাতে আমরা সেই পৈশাচিক ঘটনা দেখেছি। আঙ্কেল দরজাটা খোলেন, আঙ্কেল গেটটা খোলেন। মেয়েরা ছেলেরা গেছে বাঁচার জন্য, পুলিশের গুলি থেকে বাঁচার জন্য চিৎকার করে গেটের সামনে গিয়ে দাপাইছে, কিন্তু গেট খুলে নাই। এই দারোয়ান শ্রেণীর উদ্ভব হলো কোত্থেকে? আর এই রাত 11টার পর গেট খোলা হবে না, এই আইন কে বানালো? কিভাবে বানালো? এটা যদি মানুষের জন্য আইন হয়ে থাকে
মানুষের নিরাপত্তার জন্য আইন হয়ে থাকে, তাহলে এই আইন এত অমানবিক কিভাবে হয় যে কখনো ঘটনাচক্রে যদি কেউ দেরি করে আসে তার গেট কেন খোলা হবে না? রাষ্ট্রকে এগুলোর ব্যাপারে কখনো নাক গলিয়েছে? আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এমন আছে, আমি টেলিভিশনে চাকরি করার সময় আমার অফিস থেকে যেতে প্রায় 12টা 12:30 বাজতো, আর প্রতিদিন এই দারোয়ানকে হাতে পায়ে তেল মালিশ করতে হতো বাসায় ঢোকার জন্য। একটা সময় বকশিসেও কাজ হয় না, হাতে পায়ে তেল মাখালেও কাজ হয় না, মানে তার ডিমান্ড দিন দিন বাড়তে থাকে। সে নিজেকে জমিদারের পেয়াদা এবং জমিদার ভাবে। শেষ পর্যন্ত পুলিশ নিয়ে আমাকে আমার বাসায় ঢুকতে হয়েছে। টেলিভিশনের গাড়ি নিয়ে থানায় গিয়েছি, থানা থেকে ওসিকে নিয়ে এসে তারপরে বাড়িওয়ালাকে কল দিয়ে আমাকে বাসায় ঢুকতে হয়েছে। এই আইন কে বানিয়েছে যে রাত 11টার পর বাড়িতে ঢোকা যাবে না? এরপরের ঘটনাটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে বেশ বড় ধরনের অঘটন ঘটেছে, সেটিও ঘটিয়েছে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীরা এবং শিবির যখন মনোনয়ন পত্র আনতে গেছে ডাকসু নির্বাচনের জন্য, তখন মনোনয়ন পত্রে সে কোষাধ্যক্ষের অফিস বন্ধ করে দিয়েছে, তালা মেরে দিয়েছে ছাত্রদল। সব মিলে হয়তো 200 ছাত্রদল ছিল। 25,000 শিক্ষার্থীর ভাগ্য এই 200 ছাত্রদলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, জিম্মি হয়ে গেছে। এই সন্ত্রাসী কায়দার রাজনীতি কেন থাকবে বাংলাদেশে? প্রশাসন নির্বিকার। নূরের উপর যে প্রশাসন এত কিছু করতে পারলো, সেই প্রশাসন এখানে একেবারে নির্বিকার। ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের একেবারে ছাত্র দলের প্রার্থী, যারা এই নির্বাচনে প্রার্থী, তারাই দুঃসাহস দেখিয়েছে, সন্ত্রাসী কার্যকলাপ করেছে। সে কিভাবে প্রার্থী হয়? বিশ্ববিদ্যালয়ের সম্পদ ধ্বংস করার অধিকার কি তাদের আছে? বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী কোনো সম্পদ, এই সম্পদের ক্ষতি সাধন কোনো ছাত্র করতে পারে না, তাহলে তার ছাত্র তো থাকতে পারে না, কিন্তু সেটা তারা করেছে। তারপর সাধারণ শিক্ষার্থীরা, শিবির সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলে সবশেষ সেখানে কিন্তু তারা ফরম নিয়েছে। কয়েক ঘন্টা তাদের এই সংঘর্ষ চলে। কেন এটা করতে হবে? নিজেদের জয় নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচন বানচাল করার এই খেলা কতকাল চলবে? 90 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 92 থেকে সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে, আর এরা এখন ক্ষমতায় আসার আগেই সমস্ত নির্বাচন বন্ধ করার পায়তারা করছে। তাদের শুধু জাতীয় নির্বাচন লাগে, জাতীয় নির্বাচন করে তারা এমপি হবে, চুরি বাটপারি করবে, সম্পদের পাহাড় করবে। এগুলো যদি তারা সত্যিকারের গণতন্ত্র চায়, তাহলে কেন রাজনৈতিক কর্মকাণ্ডগুলো তারা বন্ধ করতে চায়? নির্বাচন কেন তারা বন্ধ করতে চায়? দর্শক, আপনাদের জন্য আরেকটা ঘটনা তুলে ধরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসে এবার সেখানে ছাত্র শিবিরের প্রার্থী, জিএস প্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে একটি রিট পিটিশন করা হয়েছে। তার আগে ছাত্র শিবির বা ঐশী জোটের, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নারী প্রার্থী জুমার বিরুদ্ধে, ফাতেমা তাসনিম জুমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে। মিডিয়াগুলো ডেকে ডেকে যার সঙ্গে শিবিরের বা এই তরুণ প্রজন্মের কোনো সম্পর্ক নেই, সেই 1971 প্রসঙ্গ ছাড়া তাদের কোনো আর প্রসঙ্গই নেই। ছাত্রদেরকে প্রশ্ন করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি কেমন দেখতে চান, কিভাবে সাজাবেন? 1971 নিয়ে প্রসঙ্গ কেন ছাত্রদেরকে করতে হবে? এই উস্কানি মিডিয়া কার টাকায় দিচ্ছে? কত কোটি টাকার বিনিময়ে তারা এই উস্কানিগুলো ছড়াচ্ছে ছাত্রীদের মাঝে? সকলে মিলে এমন ভাবে প্রশ্নবাণে জর্জরিত করে, তখন বাঁচার জন্য এবং রাগত স্বরে মানুষ কোনো কথা বললে সেটা নিয়ে আবার অপরাজনীতি শুরু হয়। জুমা শেষ পর্যন্ত এইভাবে বলেছে যে ঠিক আছে, আপনারা যদি জামাত শিবিরের ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন তোলেন, তাহলে চাকমাদের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তোলেন না? মুক্তিযুদ্ধে চাকমাদের ভূমিকা কি ছিল? এরপর আমরা দেখলাম চাকমা এক মেয়ে জুমার বিরুদ্ধে স্টেপ নিয়েছে যে তাকে এই করতে হবে, সেই করতে হবে। সে বলছে মুক্তিযুদ্ধে চাকমাদের ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে চাকমাদের ভূমিকা কি রকম ছিল এটা তো জুমা দেখেনি। 1971 সালে স্বাধীনতা সময়ে জামাত ইসলাম শিবিরের ভূমিকা কি ছিল সেটাও জুমা দেখেনি। ইভেন চাকমাদের কি ভূমিকা ছিল সেটাও জুমা দেখেনি। পুরোটাই জুমা জেনেছে ইতিহাস পড়ে। তাহলে ইতিহাসে কি লেখা আছে চাকমাদের ভূমিকা? চলেন আমরা জেনে আসি। দৈনিক ইত্তেফাকের একটি লেখা আছে, শিরোনাম ছিল চাকমা ও কুকি চীনদের সশস্ত্র বিদ্রোহ এবং মুক্তিযুদ্ধে অবস্থান। লিখেছেন বিদ্যুৎ বড়ুয়া। প্রকাশ 20 জুলাই 2023, 7টা 37-এ সর্বশেষ আপডেট।
আমি সংক্ষেপে বলবো, 1939 সালে যামিনী রঞ্জন দেওয়ান ও স্নেহ কুমার চাকমা এই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নিযুক্ত হন। চাকমাদের একটা সংগঠন তৈরি করা হয়, আমি সে প্রসঙ্গ চাইনি। তখন থেকেই জনসমিতির মূল রাজনৈতিক তৎপরতা শুরু হয়। 1947 সালে ভারত বিভক্তির প্রাক্কালে জনসমিতি পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করে। তখন থেকে তারা ভারতমুখী। এখনো আমরা একটা অংশকে দেখতে পাই ভারতের সঙ্গে একত্রিত হতে চায়। পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্র ঘোষিত হওয়ার পর পার্বত্য চট্টগ্রাম পড়ল পাকিস্তান অংশে। তখন স্নেহ কুমার চাকমার গ্রুপ সেটা মানতে অস্বীকার করে, সেখানে ভারতীয় পতাকা উত্তোলন করে রাখে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও সেখানে ছিল ভারতীয় পতাকা। ব্রিটিশ পতাকা থাকলেও মানানসই ছিল। 3 দিন পর নবগঠিত রাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করে। সেইখান থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর সঙ্গে এই পাহাড়িদের সংঘর্ষ। তাদের মনে এক ধরনের অবিশ্বাসের সূত্রপাত ঘটে। নিরাপত্তা বাহিনীকে তারা তখন থেকেই শত্রু দৃষ্টিতে দেখা শুরু করে। এটা গেল 1947 সালে। 1947 সালে তারা ছিল ভারতমুখী, পাকিস্তানের বিপরীতে। 1971 স্বাধীনতা যুদ্ধে উপজাতিদের অবস্থান কি ছিল? মহান মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম থেকে দেশদ্রোহীদের মধ্যে প্রধান ভূমিকা ছিলেন রাজা ত্রিদিব রায়। তবে উপজাতীয় যুবকদের কিছু সংখ্যক মুক্তিযুদ্ধে যোগ দেয়, আর অধিকাংশই পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গঠিত সিভিল আর্ম ফোর্স বা সিএএফ তথা রাজাকার বাহিনী হিসেবে পরিচিত সেই বাহিনীতে যোগ দেয়। এমনকি মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতায় তারা অংশ নেয়। তৎকালীন রাজাকার বাহিনীতে তুলনামূলকভাবে চাকমাদের সংখ্যাই ছিল বেশি। আমি এটা ইত্তেফাক পত্রিকা থেকে পড়ছি। এখানে লক্ষণীয় বিষয়, ভারত বিভাগের সময় পার্বত্য নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে অবস্থান করলেও বাংলাদেশের অস্তিত্বের সংগ্রামের সময় ওই নেতৃত্বই আবার পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। যখন তাদের পাকিস্তানের পক্ষে থাকার কথা তখন ছিল ভারতের পক্ষে, এরপর তারা আবার পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। রাজার নির্দেশে হেডম্যান কারবারিরা তখন গ্রামের লোকদের জোরপূর্বক রাজাকার বাহিনীতে ভর্তি করে। তারা বেতন পেত এবং অস্ত্র পেত। বলা হয় যে এর জন্যই তারা সিএএফ বা রাজাকার বাহিনীতে যোগ দেয়। চাকমা অন্যান্য উপজাতিদের গুপ্তচর বৃত্তির কারণে স্বাধীন বাংলার বীর মুক্তিযোদ্ধারা পার্বত্য চট্টগ্রামের কোথাও লুকিয়ে থাকতে পারেননি। মুক্তিযোদ্ধাদের যে ওখানে গেলেই তাদেরকে গুলি করে মারা হতো। এমনকি যে আপনারা সবাই জানেন যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ নানিয়ারচরের বুড়িঘাটে শাহাদত বরণ করেন এই চাকমাদের কারণে। কুকি, বম, খিয়াং, লুসাই, খুমি, তংচঙ্গা সহ অন্যান্য ক্ষুদ্র উপজাতিগুলো এবং মহান মুক্তিযুদ্ধ 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে আসছিল বলে সমস্ত প্রমাণ ইতিহাস থেকে পাওয়া যায়। তাহলে আজকের এই বাড়াবাড়ি বড় কথা যে মেয়েটি জুমাকে প্রতিবাদ করে বলছে, ইতিহাস থেকে তো সেটা প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, কিছু সংখ্যক মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের অধিকাংশই ছিল রাজাকার বাহিনীতে, এবং সবচেয়ে বেশি রাজাকার বাহিনীতে যোগ দিয়েছে চাকমারা। তাহলে সেই চাকমাদেরকে আপনারা এখন কোলে পিঠে করে মানুষ করছেন, তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, তাদের পক্ষে কথা বলছেন। তাহলে জামাত শিবিরের দায় নিয়ে এত কথা কেন আসতেছে, যেখানে শিবির 1977 সালে গঠিত হয়? এই অপরাজনীতি, এই অপকৌশলগুলো জাতির সামনে আজকে প্রকাশ্যে তুলে ধরতে হবে। আমরা সব ধরনের অপরাজনীতি বন্ধ হোক সেটা চাই। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।